2021 সালে বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা নিয়ে ফের উত্তাল উত্তরবঙ্গের রাজনৈতিক মহল। দীর্ঘদিন পর সেই বহুল চর্চিত ভোট পরবর্তী হিংসার মামলায় বড়সড় পদক্ষেপ করল সিতাই থানার পুলিশ। অভিযোগের তীর এবার সরাসরি জনপ্রতিনিধিদের দিকেই। সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু গ্রেপ্তারই নয়, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। আর সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাজনৈতিক চাপানুতরের মধ্যেই এই ঘটনায় তদন্ত আরও গভীরে যেতে শুরু করেছে বলে মনে করছে প্রশাসনিক মহল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিতাইয়ের বরথর এলাকার বাসিন্দা দিগম্বর রায় 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিতাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং অশান্তি এড়ানোর অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে মামলা রুজু করে তদন্ত শুরু করে সিতাই থানার পুলিশ। তদন্তে নেমে খুব দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাসকে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে জীবন দাস এবং বাপন দাস নামের আরও 2 অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ধৃত জীবন দাস হলেন স্বপন দাসের ভাই। গ্রেপ্তারের পর থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। তবে শুধু গ্রেপ্তারই নয়, তদন্তে নেমে আরও বড় সাফল্য পায় পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃত জীবন দাসের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে 2 রাউন্ড তাজা কার্তুজ। ভোট পরবর্তী হিংসার মামলায় অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস এবং তিনি জানিয়েছেন, 2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় স্বপন দাস সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ধৃত জীবন দাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ধৃতদের শীঘ্রই সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে। শুধু তাই নয়, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এ কারণে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। এই গ্রেপ্তারের পর থেকেই সিতাই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ভোট পরবর্তী হিংসার ঘটনায় দীর্ঘদিন ধরেই পুলিশের পদক্ষেপ নিয়ে এলাকার মানুষজন প্রশ্ন তুলেছিলেন। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভোট পরবর্তী হিংসা মামলায় 2021 সালের সিতাই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তার 2 ভাই গ্রেপ্তার হয়েছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস রাজ্য ক্ষমতায় এসেছিল। সেই সময় ভোট পরবর্তী হিংসায় একাধিক তৃণমূল কংগ্রেসে বিজেপি নেতাকর্মীর প্রাণ যায় ও আহত হয়। এইরকমই একটি ঘটনায় সিতাই থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাটি বত্তর এলাকায় ঘটেছে। সেই এলাকায় এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ তাকে প্রাণনাশের হুমকি সহ একাধিক বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। সেই মামলায় সিতাই পঞ্চায়েত সমিতির বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দাসকে গ্রেপ্তার করা হয়। তার ভাই জীবন দাস সহ আরও একজনকে গ্রেপ্তার করে সিতাই থানা। এই 3 জনকে গ্রেপ্তার করার জন্য যখন সিতাই থানার পুলিশ অভিযান চালায়, অভিযুক্ত জীবন দাস অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাসের ভাই জীবন দাসের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং কয়েক রাউন্ড গুলিও মেলে। অভিযুক্তদের দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরনো যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি আবার নতুন করে খোলার নির্দেশ দেওয়া হয়। 2021 সালে তৃণমূল সরকারের আমলে বিজেপি নেতাকর্মীদের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল তার ফাইল কিন্তু পুনরায় খুলতে শুরু করেছেন। সেই সময় একাধিক বিজেপি নেতাকর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। কোচবিহার জেলাতে একাধিক বিজেপি কর্মী খুন হয়। এই খুন হয়ে যাওয়া ঘটনাগুলি তদন্ত কিন্তু সিবিআই করছে এবং বাকি মামলাগুলি কিন্তু কী পর্যায়ে রয়েছে তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো ঘটনা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রেস মিট করে জানিয়ে দিয়েছেন যে আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, ঘরবাড়ি ভাঙার কোনো যদি প্রমাণ থাকে বা মেডিকেল রিপোর্ট থাকে, সেই রিপোর্ট নিয়ে আপনারা থানায় যোগাযোগ করলে পুলিশ সর্বতভাবে সহযোগিতা করে সেই কেসগুলি খুলবে। কোচবিহারে এরকম আরও অনেক বড় মামলার ফাইল কিন্তু ওপেন হয়েছে। সেটা হচ্ছে বিজেপি সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী। 5ই আগস্ট 2025 সাল জলপাইগুড়ি হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ রয়েছে সেই সার্কিট বেঞ্চের নির্দেশে কিন্তু তিনি কোচবিহার জেলার এসপির সঙ্গে দেখা করতে এসেছিলেন। কারণ সেই সময়
বিজেপি বিধায়কদের একাধিক বিজেপি বিধায়কদের গাড়ি ভাঙচুর হয়েছিল, তাদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছিল। সেই সূত্র ধরে তিনি বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে কিন্তু কুচবিহারে এসপির কাছে আসার চেষ্টা করেন এবং এসপির তরফ থেকে অনুমতি না হলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের দ্বারস্থ মেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যারা ক্ষতিগ্রস্ত বিধায়কদের নিয়ে কিন্তু তিনি কোচবিহারে আসেন। আসার সময় কোচবিহারের খাগড়াবাড়িতে যেহেতু এই তৎকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় আসবেন কোচবিহারে, সেই আগাম খবর তৃণমূল নেতৃত্বের কাছে ছিল এবং তৃণমূল নেতৃত্বরা কিন্তু কোচবিহারে ঢোকার একদম মূল জায়গা খাগড়াবাড়িতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিরোধী দলনেতার গাড়ি যখন কোচবিহারে ঢুকছিল, সেই ঢোকার মুখে তার গাড়ির কনভয়ের উপর আক্রমণের ঘটনা ঘটে। তার গাড়ি লক্ষ্য করে বাস দিয়ে মারা হয়। তার একটি কনভয়ের পাইলট, পুলিশের পাইলট এবং আরও একটি গাড়িতে ভাঙচুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার ফাইলও কিন্তু খুলেছে। সেই ঘটনায় তৎকালে 7 জন তৃণমূল কংগ্রেসের সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই খাগড়াবাড়ির যে ব্লকের মধ্যে পড়ে অর্থাৎ কোচবিহার 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দে সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুরনো যে এই যে মামলা রয়েছে, এই মামলাটাতে কিন্তু রাজ্যের তৎকালীন মন্ত্রী উদয়ন ঘোর নামও অভিযুক্তের তালিকায় রয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে কোচবিহার কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বিশেষত যারা বিজেপি করতেন তাদের বাড়িঘর বা ভাঙচুরের ঘটনা ঘটেছে, বাড়ি ছাড়া হয়েছিলেন অনেকেই। রাজ্য জুড়েই একই চিত্র ছিল। কোচবিহারের চিত্রও তার ব্যতিক্রম নয়, বরং কোচবিহারের চিত্র অনেক ভয়াবহ ছিল। 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছে। ক্ষমতায় পালা বদলের পরে ভোট পরবর্তী হিংসা রোধে কিন্তু বিজেপি কঠোর হাতে ব্যবস্থা নিয়েছে। যারা কোনো রকম হিংসা বা প্রতিহিংসার বশত কোনো এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বিজেপির দলীয় স্তরে যেমন বার্তা রয়েছে, তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু একই রকম বার্তা দিয়েছেন। আর এই রকম জোড়া বার্তার ফলে অতি সত্ত্বেই কিন্তু শান্তির এলাকার পরিবেশ ফিরে আসে। আর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আমরা যখন আজ তক বাংলার পক্ষ থেকে দিনহাটার বিধায়ক, নতুন বিধায়ক অজয় রায়ের সঙ্গে কথা বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আইন আইনের পথে চলবে এবং যা আইনিভাবেই সমস্ত জিনিস মোকাবেলা করা হবে, অর্থাৎ কোরামিন দাওয়াইয়ের কথা বলেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে কোনো প্রতিহিংসা করা যাবে না। যেটা 21-এ তৃণমূল কংগ্রেস করেছিল সেটারই যদি পুনরায় আমরা রিপিট করি তাহলে কিসের পরিবর্তন? তার চেয়ে বরং আইনি পথে মোকাবিলা করা হবে। এবং এই যে তিনি কোরামিন দাওয়াইয়ের কথা বলেছিলেন, তা মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যের নতুন ক্ষমতা পালা বদলের ফলে, সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই একই রকম সেই কোরামিন দাওয়াইয়েরই আমরা স্পষ্ট প্রয়োগ দেখতে পাচ্ছি। একদম রীতিমতো আইনি প্রমাণ সহ যারা অভিযুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে খড়গ হচ্ছে পুলিশ। স্পষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সিতাই বিধানসভার সিতাই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার 2 ভাই, তাদেরকে কিন্তু রীতিমতো প্রথম দিনই গ্রেপ্তার হতে হলো কোচবিহারের সিতাই বিধানসভায়। এবং শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হতে হলো তৃণমূলের ব্লক সভাপতি। তুফানগঞ্জেও তৃণমূলের যুব সভাপতি মহেশ বর্মন গ্রেপ্তার হয়েছেন। একাধিক এই ধরনের তৃণমূল বড় বড় নেতারা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। শুধু তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন না, দুষ্কৃতীরাও কিন্তু আতঙ্কে রয়েছে এই সরকারের আমলে। একদম অস্ত্রসহ একাধিক গ্রেপ্তারির ঘটনা ঘটেছে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এবং রাজ্য পুলিশের কিন্তু ভূমিকা উল্লেখযোগ্যভাবে গ্রহণীয়। রাজ্য পুলিশের শীর্ষকর্তারা সীমান্তে যাচ্ছেন, পরিদর্শন করছেন এবং বৈঠক হচ্ছে সীমান্তের সীমান্তবর্তী থানাগুলিতে, এবং যার ফলে বাংলায় এখন নতুন ভোরের উদয় হয়েছে বলে বিশ্লেষক মহল মনে করছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।